সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমি ডক্টর খন্দকার এজাজ আহমেদ, ডাকনাম হিরু, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রফেসর হিসাবে কর্মরত আছি। আমার বাবার নাম খন্দকার আবু আহমেদ, মা খন্দকার নূরজাহান বেগম। আমার স্থায়ী এবং পার্মানেন্ট ঠিকানা 44 সিদ্ধেশ্বরী রোড, খন্দকার গলি, খন্দকার মঞ্জিল, ঢাকা। আমি 1970 সনে এসএসসি পাস করেছি, কিন্তু স্কুলে পড়াকালীন যখন আমরা ক্লাস 10-এ পড়ি, 69-এর গণ আন্দোলনের সময় আমাদের কিছু মহল্লার বড় ভাইরা যারা এসে রাজনীতির সাথে জড়িত ছিল আমাদেরকে 69-এর গণ আন্দোলন মিছিল করে নিয়ে যেত, সেখানে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। বিশেষভাবে এখানে আমি উল্লেখ করতে চাই আজিজুল হক কাউসার, বছর 2 আগে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল ফারুক, শাহাবুদ্দিন, শেখ জাহিদ হোসেন, উনিও এখন জীবিত নেই। ইনাদের নেতৃত্বে আমরা মিছিল করে 69 গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তখন আমি ক্লাস 10-এর ছাত্র। এসএসসি পাস করার পরে আমি জগন্নাথ কলেজে ভর্তি হই। জগন্নাথ কলেজে ভর্তি হওয়ার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ ছাত্র লীগের সাথে জড়িত ছিলাম, একজন কর্মী হিসাবে কাজ করতাম। 70-এর নির্বাচনে আমার বাবা একজন স্থায়ী আওয়ামী লীগের নেতা ছিলেন, তার নেতৃত্বে এখানে নির্বাচনে পরিচালনা হয়েছে। সেখানে 70-এর নির্বাচনে সরাসরি কাজ করেছি। পরবর্তী পর্যায়ে 71 সনের 1 মার্চ ঢাকা স্টেডিয়ামে আমরা কয়েক বন্ধু মিলে খেলা দেখছিলাম। তৎকালীন পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের সাথে একটা খেলা, ইংল্যান্ডের সাথে একটা খেলা হচ্ছিল। এরই মধ্যে আমার হাতে একটা ট্রানজিস্টার ছিল। কমেন্ট্রি বন্ধ করে দিয়ে হঠাৎ ইয়াহিয়ার, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ইয়াহিয়া খানের একটা ভাষণ প্রচার হলো। এই ভাষণের মধ্যে দিয়ে সমস্ত স্টেডিয়াম, যত প্যান্ডেল ছিল, পেপার ছিল, আগুন জ্বালায় দিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল। আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখলাম আপনার সেক্রেটারিয়েট থেকে স্টেডিয়ামের দিকে একটা মিছিল আসতেছে, যে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মরহুম আব্দুল কুদ্দুস মাখন এবং শাহজাহান সিরাজ। আমরা সেই মিছিলে অংশগ্রহণ করে সেই মিছিলের সাথে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে গুলিস্তান হয়ে পূর্বাণী হোটেলের সামনে যাই, যেখানে বঙ্গবন্ধু আসার কথা ছিল এবং পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু সেখানে এসেছিলেন। এভাবেই অসহযোগ আন্দোলন শুরু হলো। 7 মার্চের ভাষণে আমি সেখানে উপস্থিত ছিলাম, মিছিল সহকারে আমরা গিয়েছিলাম। হাজারো লাখো বাসের মধ্যে সেদিন আমার হাতেও একটি বাস ছিল। সেদিন আমি অত্যন্ত মঞ্চের কাছেই ছিলাম, ছোট মানুষ ছিলাম, একটু একটু করে আগে আমরা 4-5 জন একেবারেই মঞ্চের কাছে ছিলাম। উনি বক্তব্যের ফিনিশিং দিয়েছিলেন জয় বাংলা, জয় বাংলা বলে। সেখানে অন্য কোনো শব্দ উনি উচ্চারণ করেন। আমরা সেদিন বঙ্গবন্ধুর ভাষণ শুনে এসে বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী অসহযোগ আন্দোলনে আমরা পার্টিসিপেট করি। প্রতিদিন আমরা মিছিল মিটিংয়ে যেতাম। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে মার্শাল মনি, মরহুম আরিফ ভাই এবং ডাকনাম টুলু ভাই, দুদু ভাই, এদের নেতৃত্বে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে সার্জেন্ট জহুরুল হক হলে আমরা স্বাধীনতার সৈনিক হিসাবে ট্রেনিং গ্রহণ করি এবং 25শে মার্চ সন্ধ্যা পর্যন্ত এভাবেই আমাদের ট্রেনিং চলতে থাকে এবং আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকি। এখানে আরও 2-1টা নাম বলতে হয়। আজিজুল হক কাউসার, আল ফারুক, আমাদের বন্ধু মরহুম মাহফুজুর রহমান টুলু, শরফুল আলম হারুন, আহমেদ সাইদ,
জামান, আজহার, আনিসুল হক আনিস, এরা আমরা সবাই মিলে একসাথে মহল্লা থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতাম। এভাবেই অসহযোগ আন্দোলন আমরা পার করে দিলাম। তারপর 25শে মার্চের রাত্রে 25শে মার্চ ক্র্যাকডাউন হলো। আমরা সেই দিন জহুরুল হক হল থেকে আমাদের 12টা মনোটফ ককটেল সাপ্লাই দেওয়া হলো পাকিস্তান আর্মির মোকাবেলা করার জন্য। যদিও ব্যাপারটা অনেক হাস্যপ্রদ। প্রাতিষ্ঠানিক এবং প্রথাগত যুদ্ধ সম্বন্ধে বেসিক্যালি আমার কোনো আইডিয়া ছিল না। আমরা সিদ্ধেশ্বরী স্কুলে, আমি সিদ্ধেশ্বরী স্কুলে পড়াশোনা করেছি, প্রাক্তন ছাত্র সেখানকার। সিদ্ধেশ্বরী স্কুলে আমরা 10-12 জন মিটিংয়ে বসে গেলাম এই ককটেল নিয়ে কীভাবে পাকিস্তান আর্মির মোকাবেলা করা হবে। আপনারা হয়তো জানেন মৌচাক দ্বীপে এখন একটা ঢাকা শহরের একটা বিখ্যাত মার্কেট, এই মার্কেটটা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, তৈরি হচ্ছিল। আমরা ডিসিশন নিলাম মৌচাকটা রাস্তার একেবারেই উপরে, যে আমরা মৌচাকের ছাদের উপরে থেকে পাকিস্তান আর্মি যখন আসবে আমরা ছাদের উপর থেকে তাদেরকে অ্যাটাক করি। যথাশীতি কাউসার ভাই, ফারুক ভাই, আনিস, আমি, টুলু, কামরুল, এই মুহূর্তে জামান, আরও কয়েকজন আছে, মানে এই মুহূর্তে নামগুলো মনে আসছে না। আমরা সবাই ডিসিশনে যার যার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হলাম এবং রাত্রে 10টার সময় এসে সিদ্ধেশ্বরী স্কুলে জড়ো হয়ে আবার মৌচাকের ছাদের উপরে গিয়ে অপেক্ষা করতে থাকি। 12টার সময় যখন পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন হলো, 12টার পরে যখন দেখলাম ওরা ট্যাঙ্ক নিয়ে রাজারবাগের দিকে গোলা মারতে মারতে এগিয়ে যাচ্ছে, আমাদের তখন আর সাহস হয়নি ওই মনোটপ ককটেল দিয়ে পাকিস্তান আর্মি ট্যাঙ্কের মোকাবেলা করতে। আমরা পিছন দিক থেকে, যেটা এখন আনারকলি মার্কেট, ওখানে একটা পুকুর ছিল, আমরা পিছন দিক দিয়ে পুকুরের পাড় দিয়ে বেরিয়ে সিদ্ধেশ্বরী এরিয়াতে সবার বাসায় যাদের বাসায় চলে গেলাম। এটাই ছিল স্বাধীনতা যুদ্ধের প্রথম রাত্রির শুরু। পরবর্তী পর্যায়ে 27 তারিখে আমার বাবা একজন লোকাল আওয়ামী লীগের ছিলেন, রাজারবাগ ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাথে উনি জড়িত ছিলেন গাজীগুলা মুস্তফার সাথে। তো আমরা 27 তারিখে ঢাকা ত্যাগ করলাম, চলে এলাম সাভারে। সাভারের নলাম নামক একটা জায়গায় আমরা কিছুদিন ছিলাম। সেখানে গিয়ে শান্তিবাগের আশরাফ নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো, তারাও সেখানে থাকতো, এবং মোজাম্মেল নামে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো। আরও একজনের সাথে আমার পরিচয় হলো, তার আমার নাম মনে নেই। সেই ভদ্রলোক মিরপুরের অধিবাসী সম্ভবত। সে, আমি, আশরাফ, মোজাম্মেল টাঙ্গাইলের কালীহাতিতে গিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনার এপ্রিল মাসের প্রথম দিকে। আমরা ওখানে গিয়ে খবর পেলাম যে বাংলাদেশের বেঙ্গল রেজিমেন্টের কিছু লোক সেখানে আছে। আমরা খুঁজে তাদেরকে বের করলাম, সেখানে গিয়ে আমরা তাদের সাথে জয়েন করলাম। 7 দিন থাকার পরে একবার এয়ার রেড হলো উপরে থেকে, পাকিস্তান এয়ারফোর্সের এয়ার রেড। তখন তারা ডিসিশন নিল, এখানে আমি 2টা নাম আমি বলতে চাই। ওখানে একজন অনারারি ক্যাপ্টেন মিস্টার সাত্তার, ওনার নেতৃত্বে সে বাংলাদেশ বেঙ্গল রেজিমেন্টের লোক গ্রুপটা ছিল, আর তার টোয়াইসি ছিল, সেকেন্ড ইন কমান্ড ছিল সমঝুলি। ওনারা কোথায় আছে, কীভাবে আছে, বেঁচে আছে কিনা আমি বলতে পারবো না, তবে এই 2টা নাম আমার এখনও মনে আছে। তাদের সাথে আমরা 7 দিন কাটাবার পরে যখন ওই রকম অবস্থার সৃষ্টি হলো, ওরা চলে যাবে ভারত ক্রস করে, যোগাযোগ করেছি বিভিন্ন জায়গায়। তো আমাদের কাছে তখন সাফিসিয়েন্ট লজিস্টিক সাপোর্ট বা টাকা পয়সা, কাপড় চোপড় কিছুই ছিল না, যার জন্য আমরা আবার সাভার ফেরত আসি। এসে 17ই এপ্রিলে মুজিব সরকারের যে ইয়েটা শুনতে পাই, তখন পুরোদমে উৎসাহিত হয়ে তখন বুঝতে পারি যে হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধ পুরোদমে শুরু হয়ে গেছে, যার নেতৃত্বে প্রবাসী বিপ্লবী সরকার আছে। আমরা রেডিওর মাধ্যমে শুনি, আমি আবার ঢাকায় আসি সম্ভবত এপ্রিল মাসের 20 তারিখের পরে। এসে কামরুলের সাথে যোগাযোগ করি, আমার বন্ধু আনিসের সাথে যোগাযোগ করি, এবং আমরা ভারতে চলে যাই। 4-5 দিন পরে আমরা ভারতে চলে যাই। ভারতে গিয়ে শ্রীধর ভিলা নামক একটা জায়গায় আমরা উঠি। সেখানে গিয়ে দেখি
আব্দুল কুদ্দুস বাখন, আরশামা আব্দুর রব, শাহজাহান সিরাজ এবং আরও অনেক নেতৃস্থানীয় ছাত্রলীগের, তৎকালীন ছাত্রলীগের নেতারা উপস্থিত আছেন। ওনারা আমাদের তিনজনকে দুদিন পরে সিলেক্ট করে উদয়পুর নামে একটা জায়গায় নিয়ে গেল। সেখানে চিটাগং, কুমিল্লা, নোয়াখালী এদের কিছু ছাত্র, যারা সবাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি লেভেলের ছাত্র, আমরা কয়েকজন ছিলাম মাত্র ছোট, যারা আমার যতটুকু মনে পড়ে আমরা 4-5 জন ছিলাম তখন, সবচেয়ে ছোট। সেখান থেকে আমাদেরকে শেখ ফজলুল হক মনি এক রাত্রে এসে আমাদেরকে ব্রিফ দিলেন। দেওয়ার পরে ওই দিনই ভোরবেলায় আমাদেরকে ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া। আমরা ভারতীয় মিলিটারি একাডেমি, পূর্বাঞ্চলীয় মিলিটারি একাডেমি হাফলং আমার একটা জায়গায় ট্রেনিং দিই। আমাদের ট্রেনিং পিরিয়ড ছিল 45 ডেজ। এই 45 ডেজের ভিতরে 30 ডেজ ছিল জেনারেল ট্রেনিং, আর 15 ডেজ ছিল স্পেশালিস্ট ট্রেনিং। আমাদের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর আমরা আগরতলায় আসি। আগরতলায় চিমনি গ্লাস ফ্যাক্টরি, তখন নামে ওই জায়গাটার নাম আমার মনে নেই, ওটা একটা গ্লাস ফ্যাক্টরি মতো ছিল আর কি। সেটা তখন চালু হলে ওটা শেডের মধ্যে আমরা থাকতাম। ভারতীয় সেনাবাহিনী আমাদের টেক কেয়ার করতো। সেখানে কিছুদিন থাকার পরে আমরা মোট যুদ্ধক্ষেত্রে প্রবেশ করি, সেটা আগস্টের প্রথম দিন। ঢাকায় আসি আমরা 12ই আগস্ট। 14ই আগস্টে প্রথম অপারেশন করি। যেহেতু 14ই আগস্ট পাকিস্তান দিবস, সেই পাকিস্তান স্বাধীনতা দিবসকে আমরা প্রতিবাদ জানাবার জন্য ঢাকা শহরে মোস্তফা হোসেন মন্টুর নেতৃত্বে আমরা ঢাকায় আসি। আমাদের বেশ থেকে কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের আশেপাশে। সেখান থেকে আমরা মাঝে মধ্যে ঢাকায় ইনফিল্ট্রেট করি, বিভিন্ন অপারেশন করি। বিশেষ করে 14ই আগস্টের অপারেশন কথাটা আপনাদেরকে আমি আগেই বলেছি। এটা ছিল পাকিস্তান প্রশাসন এবং বহির্বিশ্বকে জানানো যে মুক্তিযুদ্ধ চলছে, মুক্তিযোদ্ধারা ঢাকাতে এসে পৌঁছে গেছে এবং যুদ্ধ পুরো দমে এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। মোস্তফা হোসেন মন্টুর সাথে আরেকজন, যিনি টয়েসি হিসেবে কাজ করেছিলেন, উনি কিছুদিন আগে জার্মানিতে মারা গেছেন, ওনার নাম হচ্ছে রহিম ভাই। ওরা একটা একটা সাব গ্রুপের লিড করেছিলেন। আমরা ঢাকার প্রথম দিকে এসে আঙ্গারজোড়া নামক একটা উঠি, সাব গ্রুপে। সেখানে এই এরিয়াতে কাঁঠাল দিয়েতে ছিলাম, তারপরে মেরা দিয়েতে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা ঢাকার কেরানীগঞ্জে, কলাতিয়া, মোহনপুর, রোহিতপুর, আটি এই এরিয়াতে আমরা মেইলে ছিলাম। 14ই আগস্টে আমরা একটা গ্রেনেড চার্জ করেছিলাম বাইতুল মুকাররম মসজিদ, পূব দিকে বাইতুল মুকাররম মসজিদের মার্কেটটার মধ্যে। তখন বেলা 5টা বাজে। এটা মেরে দিয়ে আমরা হাউস বিল্ডিংয়ের গলি দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসি। আমরা দুজন ছিলাম, একজনের কাছে একটা রিভলভার ছিল। পরবর্তী পর্যায়ে মানুষ যখন গ্রেনেড চার্জের পরে যখন সব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, আমরা দৌড়াইতে চলে গেছি, বুঝতে টেস্ট করতে পারিনি। পরবর্তী পর্যায়ে বেশ কয়েকদিন বাইতুল মুকাররমে কিন্তু মানুষ যেত না, ফাঁকা থাকতো। এভাবেই আমি আরও দু একটা অপারেশনের কথা বলতে চাচ্ছি আজকে এখানে। ভিগারনেস স্কুল তখন একমাত্র ইংলিশ স্কুল ছিল মেয়েদের। এটা টিভিতে প্রায়ই দেখাতো, ঢাকা শহরের স্বাভাবিক ক্লাস চলতেছে, কাজ চলতেছে। আমার কমান্ডার মোস্তফা হোসেন মন্টু আমাকে অর্ডার দিল যে ভিগারনেস স্কুলে গ্রেনেড চার্জ করো। গ্রেনেড চার্জ করলে পরে ওই স্কুলটা বন্ধ হবে, তাহলে আর ওরা টিভিতে দেখাতে পারবে না, আন্তর্জাতিক বাইরেও এটার একটা এফেক্ট ভালো পড়বে। আমি ওনার কথা অনুযায়ী 11th আওয়ারে উনি আমাকে বললেন, আর যাই করো কোনো মেয়ে যাতে ইনজিওর না হয় এরকমভাবে চার্জ দেবো। আফসল তারা ইনোসেন্ট, ওনার এই কথাটা আমার মনে ছিল এবং আমি সেভাবেই একটা সাইকেলের মধ্যে বসে, সাইকেলটা চালাচ্ছিল আমার সহযোদ্ধা রুমি। সে এখানে কেরানীগঞ্জের ট্রেন,
ভারতে সে যায়নি, এখান থেকে সে ট্রেনিং নিয়েছিল। তো ও সাইকেলটা চালাচ্ছিল। আমি এখন যে ভিকারুননিসা স্কুলে সেখানে দেখবেন একটা সোনালী ব্যাংক আছে, এই ব্যাংকের এখান দিয়ে একটা গেট ছিল। এই গেটটা দিয়ে খুব লোকজন যাওয়া আসা করতো না। এই গেটটার ভিতরে একটুখানি মাথাটা বের করে গ্রেনেডটা থ্রো করে দিয়ে সাইকেল করে দিয়ে আমি চলে যাই। তারপরে আমি চলে যাই কেরানীগঞ্জে, এবং এটা পরের দিন তৎকালীন পেপারগুলোতে বেশ ভালোভাবে নিউজ কভার করেছিল, এবং এরপরের থেকে ভিকারুননিসা স্কুল বন্ধ হয়ে গেছিল স্বাধীনের আগ পর্যন্ত আর স্কুল বন্ধ করে নেয়। তো তারা স্বাভাবিকতা দেখাতে পারেনি। পরবর্তী পর্যায়ে এই রুমিকে নিয়ে সালাম নামে আরেকটা ছেলে ছিল, সেও লোকাল, তাকে নিয়ে আমি একটা অপারেশন করলাম। যদিও সেই অপারেশনটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, সেটা সম্ভবত অক্টোবর মাসে। শান্তিনগর পোস্ট অফিসটা তখন ছিল এখন যে টুইন টাওয়ার আছে তার উল্টা দিকে কাছাকাছি, ওর পাশ দিয়ে একটা গলি আছে। এই গলিটার মাথাটার মধ্যে প্রায় পাকিস্তানের একটা আর্মি ট্রাক বসে থাকতো, ওর ভিতরে কিছু আর্মিও থাকতো। এবং রাত্রে 8টা সাড়ে 8টার দিকে আমি গ্রেনেডটা চার্জ করি। আমার সাথে, আমি আগে বলেছি, আমার সাথে রুমিও সালাম ছিল। সালাম কোথায় আছে আমি জানি না, উনি একজন চিকিৎসক, দন্ত চিকিৎসক, ঢাকাতে আছে। পরবর্তী পর্যায়ে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু পাকিস্তান আর্মি ট্রাকটা এত জোরে চালায় চলে যায় এবং ব্রাশ ফায়ার করতে করতে যে তাদের মনোবল সেদিন বোঝা গেল যে তারা আর যুদ্ধ করার মতো অবস্থানে তারা নেই। অন্তত আমি আমার ক্ষুদ্র অল্প বয়সে ওইটুকু উপলব্ধি করতে পেরেছিলাম যে পাকিস্তান আর্মি যুদ্ধ করার মতো অবস্থানে তখন নেই। এমনিভাবে আমি আরেকটা অপারেশন করলাম। বেলিরুলে একটা ট্রান্সফর্মার উড়ে গেল, যেটা ছিল রোজার মাস। মুসল্লিরা যখন তারাবির নামাজ পড়ে ফিরে আসতেছিল, আমিও মুসল্লিদের সাথে ভিড়ে গিয়ে ট্রান্সফর্মারটার মধ্যে জিসি স্ল্যাব সেট করে সেফটি ফিউজের মাধ্যমে ডেটোনেটর জ্বালায় দিয়ে এটা উড়াই দিয়ে মুসল্লিদের মধ্যে টুপি দিয়ে মিশে গেছে, ওরা আমাকে ধরতে পারেনি। সেখানেও আমার সাথে রুমি ছিল। ভোরবেলায় সম্ভবত সেপ্টেম্বর মাস, তখন একটা রোজার মাস ছিল, সেহরি খেতে মানুষ উঠেছে। আমরা চামিলিবাগের কোনারে একটা ট্রান্সফর্মার ছিল, সেই ট্রান্সফর্মারটা ভোর রাত্রে 4:30 পৌনে 5টার দিকে উড়াই দিলাম। এবং সেদিন আমাদের সাথে স্টেট গান ছিল, কারণ চামিলিবাগের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে ডাইরেক্ট পুলিশ লাইনে যাওয়া যেত। আমাদের সংখ্যা ছিল যে শান্তিনগর থেকে পুলিশ, আর্মি বা ইফকা, ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সেস, এরা ঘোরাফেরা করতো শান্তিনগরের মোড়টাতে। এই দিক থেকে এরা আমাদেরকে চার্জ করতে পারে, বা ওই দিক থেকে আমাদের যে এক্সিট রোডটা যেটা আমরা নিয়েছিলাম চামিলিবাগের ভিতর দিয়ে আমরা চলে যাব, সেই দিকে ফেস করতে পারি। সেই জন্য আমাদের কাছে সেদিন স্ট্যান্ড গান ছিল, যে যদি আসে তাহলে আমরা এটা ফেস করব। এমনিভাবে আরও অনেক অপারেশন আমরা ঢাকা শহরে করেছি। ঢাকা শহরের উদ্দেশ্যতেই ছিল স্যাবোটাজ করা, মানুষের মনোবলকে বাড়ানো, কূটনীতিক মিশনের লোকদেরকে জানান দেওয়া যে যুদ্ধ চলছে, যুদ্ধ হচ্ছে, এবং মুক্তিযোদ্ধারা আস্তে আস্তে সংগঠিত হয়ে ঢাকার দিকে এগিয়ে আসতেছে। আমরা যখন ঢাকা অপারেশন করতাম, সেই অস্ত্রগুলো আমরা একটা টার্গেট করে কিছুদিন আগে নিয়ে আসতাম, নিয়ে এসে বিভিন্ন শেল্টারে আমরা রাখতাম। আমার বাসাও কিছুদিন অস্ত্র ছিল। এখানে একটা কথা বিশেষভাবে বলতে হয়, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার মায়ের কথাটা বলতে চাই। আমরা একবার কিছু অস্ত্র আমার বাবার নিজস্ব গাড়ি মরিস দিয়ে আমার মাকে নিয়ে আমি আমাদের বাসার থেকে অস্ত্রগুলো নিয়ে বর্তমান যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওনার বাসায় ওনার কাছে রেখে আসি। উনি পরবর্তী পর্যায়ে তার পাশের বাসায় জাহাঙ্গীর নামে একটা ছেলে থাকতো, তার বাসায় এই অস্ত্রগুলো থাকতো। কামরুল ইসলামের বাসায় কিছু অস্ত্র থাকতো। ছাত্র নেতা ছিলেন, পরবর্তী পর্যায়ে এমপি হয়েছিলেন, মেম্বার অব দি পার্লামেন্ট, শ্রদ্ধেয় মোস্তফা জাহান মহিউদ্দিনের বাসায় কিছু অস্ত্রপাতি থাকতো। ওয়াবদা অফিসে চাকরি করতে এক ভদ্রলোক মিস্টার হাবিব, আমি তাকে কখনো আগে চিনতাম না, আমাদের এই কানেকশনের মাধ্যমে তার সাথে পরিচয়। উনি থাকতেন ধানমন্ডির একটা বাসায়,
আজকের সেই ধানমন্ডি, সেই আগের ধানমন্ডির মধ্যে পশ্চিম ধানমন্ডি। তো ওই পারের এত বিল্ডিং টিল্ডিং ছিল না, একটা টিনের ঘরের মতো ছিল, ওখানে একটা ফ্যামিলি থাকতো। হাবিব সাহেব বা হাবিব ভাই যেভাবে বলি উনি থাকতেন ওই বাসায় আমাদের কিছু অস্ত্রপাতি থাকতো। এলিফ্যান্ট রোডের জয়না, সে একজন মুক্তিযোদ্ধা, ভারত থেকে ট্রেনিং নেওয়া, মন্টু ভাইয়ের গ্রুপেই ছিল। সেই জয়নালের বোনের বাসায় কিছু অস্ত্র থাকতো। নয়াটোলাতে আমরা এক বাসায় অস্ত্র রাখতাম, এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না। নয়াটোলা এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। নয়াটোলে একটা বাসায় আমাদের অস্ত্র থাকতো। আঙ্কারজোড়াতে আমরা যেখানে গিয়ে উঠছিলাম সেই বাসায় আমাদের কিছু অস্ত্র থাকতো। আমরা সরাইঘাট দিয়ে কিছু অস্ত্র ভিতরে ঢুকাতাম, কিছু ঢুকাতাম মুগদা মান্ডা দিয়ে। ম্যাক্সিমাম ছোটোখাটো জিনিসগুলো আমাদের যেরকম গ্রেনেড, তারপরে এক্সপ্লোসিভ, এগুলো আমরা রেগুলার ঢুকাতাম না, একবারে এনে ঢুকাতাম। আর আর্মস তো ভিতরেই ছিল, বুলেটগুলো শেষ হয়ে গেলে আমরা নিয়ে আসতাম। আমরা অনেক অপারেশন করেছি যেগুলো আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে বলা একটু দুরূহ, সেজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। সম্ভবত নভেম্বর মাসের 26 তারিখ হতে পারে, আমার ঠিক মনে নেই। সৈয়দপুরের নদীটার ওপারে মিরিচ্চা নামক একটা জায়গা আছে, বাজার। সেই বাজারে পাকিস্তানি আর্মি তারা জানতো যে কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের আশেপাশে এরিয়াটাতে প্রচুর মুক্তিযুদ্ধের সমাবেশ হয়েছে। পাকিস্তান আর্মি ইন্টেলিজেন্সের কাছে সে খবরও ছিল। ওরা পিছন থেকে আমাদেরকে এই করার জন্য সৈয়দপুরে তারা প্রচুর আর্মি সমাবেশ করে। এই খবরটা যখন মন্টু ভাই জানতে পারেন, তখন আমাদের দুটা গ্রুপকে দুদিক থেকে এটাকে করা হয়। পাকিস্তান আর্মি সৈয়দপুর থেকে মিরিচ্চা বাজারে যাচ্ছে, মিরিচ্চা বাজার দিয়ে তারা নদী ক্রস করে আমাদের এদিকে আসবে, এই ধরনের একটা প্ল্যান হয়তো তাদের ছিল। এর মধ্যে মোস্তফা হোসেন মন্টু এবং রহিম ভাই এরা খবর পেয়ে গেল। খবর পেয়ে যাওয়ার পরে পাকিস্তান আর্মি যখন নদী ক্রস করছে, তখন আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ শুরু করি। সেখানে ইস্ট পাকিস্তান রাইফেলের ওমর নামে আমাদের একজন শহীদ হয়েছিল। আর আমাদের দু একজন একটু ইঞ্জুরি হয়েছে, একটু ম্যাসিভ কিছু না, কিন্তু পাকিস্তান আর্মির অন্তত 30 থেকে 35 জন পাকিস্তান আর্মি ওখানেই মারা গেছে এবং কিছু পানিতে ভেসে গেছে। এই যুদ্ধটা বিবিসির থেকে প্রচার করা হয়েছে, এই খবরটা বিবিসি থেকে দেওয়া হয়েছে। এভাবেই পরবর্তী পর্যায়ে 1 ডিসেম্বর শুরু হয়ে গেল চুমুর যুদ্ধ। ভারত 6 তারিখে, 3 তারিখে পাকিস্তান ভারতের পশ্চিম ফ্রন্টে আক্রমণ হলো, ভারত যুদ্ধ লিপ্তি হলো, যৌথ বাহিনী গঠন করা হলো। 6 ডিসেম্বর ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিল, পরবর্তী পর্যায়ে ভারত। তারপরের ইতিহাস সারা পৃথিবীর মানুষ জানে। যৌথ বাহিনী আস্তে আস্তে যুদ্ধ করতে করতে সারা বাংলাদেশকে মুক্ত করে ঢাকায় 16 ডিসেম্বর সারেন্ডার করলো। এই 16 ডিসেম্বরে হাজারো জনতা এবং মুক্তিযোদ্ধার মাঝে আমিও সেখানে ছিলাম। এভাবেই বাংলার স্বাধীনতা হয়েছে, 30 লাখ শহীদ হয়েছে, 4 লাখের মতো মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই রক্তের বাংলাদেশ। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং 4 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ। বাংলাদেশের যে প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 5টি মৌলিক অধিকার, সেই অধিকারগুলি নিয়ে আমরা এখন সামাজিক যুদ্ধে লিপ্ত। সে অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। দেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে হয়তো মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে। আজকের এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি। 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1962 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ আন্দোলন, 70 নির্বাচন,
পরবর্তীতে অসহযোগ আন্দোলনের বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলার বিপ্লবী সরকারের পরিচালনায় আজকের এই বাংলাদেশ। জয় বাংলা, জয় বাংলা। ভাষা